আগরতলা দূরদর্শনের একটি বিশেষ অনুষ্ঠান দিনগুলি। এই অনুষ্ঠানে আমরা এই রাজ্যের বা এই শহরের বিশিষ্ট ব্যক্তিত্বদের আমন্ত্রণ জানাই। আমরা তাদের জীবনের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্রে তাদের অবদান এবং তাদের চোখ দিয়ে আমরা একটি বিশেষ সময়কে জানা এবং চেনার চেষ্টা করি। আজকেও আমরা সেরকম একজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। তিনি আপনাদের সকলেরই পরিচিত, এ রাজ্যের সংবাদপত্র জগতের একটি বিশিষ্ট নাম, শ্রী সুবল দে মহোদয়। নমস্কার। নমস্কার। দিনগুলি অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনার কাছ থেকে এই রাজ্যের সংবাদপত্র জগতের সেই পুরনো এবং আজকের আধুনিক সময়, যেটা আপনি আপনার নিজের চোখে দেখেছেন, সেগুলো সম্পর্কে আমরা সব কিছু জানবো। কিন্তু তার আগে যেটা জানতে চাইছি, আপনি মানে বড় হয়েছেন কোথায়? আসলে প্রথমে বোধহয় জানা দরকার যে আপনার জন্ম কোথায় হয়েছিল। আমার জন্ম আগরতলাতেই হয়েছে। বাহ, আমরা মানে ধরে নিচ্ছি আপনি একেবারেই আগরতলার একজন মানুষ। স্কুলের পাশে। আচ্ছা, তারপরে শৈশব কৈশোর কোথায় কাটলো? শৈশব কৈশোর আপনার আগরতলা আর করিমগঞ্জ। আচ্ছা। আচ্ছা, মানে করিমগঞ্জে কি? করিমগঞ্জে আমার ভাইরা থাকতেন, বড় ভাই। আচ্ছা, সেখানেই। তো তারপরে লেখাপড়া কোথায় শুরু হয়েছিল? এই করিমগঞ্জ আর আগরতলা। ওখানেই। তো মানে আপনি এখানে আগরতলায় পড়াশোনা যেটা করেছি আপনার ফার্স্ট পার্টটা প্রাথমিক আপনার গেছে আপনার করিমগঞ্জে। আচ্ছা। তারপরে স্কুল কলেজে এখানে ইউনিভার্সিটি, কলকাতা ইউনিভার্সিটি কলকাতায় আচ্ছা, মাস্টারটা করতে। তো বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে আপনি আবার ত্রিপুরাতেই ফিরে এলেন। হ্যাঁ, ত্রিপুরাতেই ফিরে এলেন। মানে তখন ইচ্ছে হয়নি যে না, ত্রিপুরায় আর ফিরবো না, অন্য জায়গাতেই থেকে যাবো? এরকম হয় না। ত্রিপুরায় আমি তো আপনি কলেজে পড়ির সময় সারা রাজ্য ঘুরেছি আচ্ছা পার্টির কাজ নিয়ে। আচ্ছা আমি আমার এই সামান্য বয়সে আমি স্টেট কমিটির সেক্রেটারি হয়েছিলাম। স্টেট কমিটি যে সমস্ত বিবৃতি বা নিউজ সবগুলো আমি লিখতাম। আচ্ছা, তার মানে বলা যায় যে সংবাদপত্র জগতে যে আপনি আসবেন, তার শুরুটা হয়েছিল তখন থেকে। তারা আরও বলা যেতে পারে। আপনি যখন স্কুলে পড়ি, 9-এ পড়ি, তখনই কবিতা লিখতাম। আচ্ছা সেই থেকেই শুরুটা হতে পারে। আচ্ছা, তা মানে সংবাদপত্র জগতে আপনি আসবেন এবং এটাকেই পেশা হিসেবে গ্রহণ করবেন? পেশা হিসেবে গ্রহণ করবো কেন আমি জানি না, হ্যাঁ। এরকম ছিল না। আচ্ছা। আমাকে বিবেকানন্দ মহোদয় নাম নিশ্চয় শুনেছেন, বসুমতী সম্পাদক। হ্যাঁ হ্যাঁ। কলকাতায় ক্লাস নেবার সময় একটা কথা বলেছিলেন, জার্নালিস্ট আর দ্য কাস্টোডিয়ান অফ পাবলিক ইন্টারেস্ট। বাহ, এটা আমার ভীষণ লেগেছে, শব্দটা সারা জীবনে মনে রেখেছি। দারুণ কথা। সেটাকে মনে রেখেই আমি এই পেশার দিকে ঝুঁকছিলাম। আচ্ছা। আগরতলায় আপনি বিনা পয়সায় কাজ করেছি ইয়েতে, রুদ্রবীণা। যে কাগজটা কোনো কিছু কম্প্রোমাইজ করতে পারেন কারণে দেখে অনাহারে মারা গেছেন, উনিও মারা গেছেন অনাহারে। কাগজটাও বন্ধ হয়েছে, অনাহারে উনি মারা গেছেন। বিনা পয়সায় এখানে কাজ করেছি, গণরাজ্যে কাজ করেছি, কমল সিংয়ের কাগজে কাজ করেছি, জনপদ, এরকম বহু কাগজে কাজ করেছি। মানে অভিজ্ঞতা সঞ্চয় করেছেন তখন থেকে। তখন থেকে তা আমার আরও সৌভাগ্য শুনুন, আমি কাজ করেছি জিতেন পালের সাথে, যিনি ত্রিপুরার প্রথম একদম দৈনিক পত্রিকা। নমস্য ব্যক্তিত্ব। আমি কাজ করেছি বীরেশ চক্রবর্তীর সাথে। এছাড়া সিনিয়ররা আমার সাথে কাজ করেছেন, মৃণাল কর, অমূল্য রতন পাল, সত্যবাবু, এরকম বহু সিনিয়র আমার সাথে কাজ করেছে এই অফিসে। আচ্ছা, আমার এই অভিজ্ঞতাটা খুব কাজে লেগেছে। তা আপনি মানে এই যে আজকের যে আপনার দৈনিক পত্রিকা, সেটা মানে প্রথমেই কি দৈনিক পত্রিকা হিসেবে না এসেছিল? না না না, চিন্তাই তো করতে পারেন, দৈনিক পত্রিকা করতে পারবো। হ্যাঁ। আপনি লক্ষ্য রাখবেন, ত্রিপুরার নিউজ পেপার বা মিডিয়ায় কোনো বৃহৎ পুঁজি হয় নাই, নিবেশ কেউ করেনি। ঠিক। আমরা যারা অত্যন্ত নিম্নবিত্ত করে, নিম্ন মধ্যবিত্ত করে ছেলেরা এসেছি, আমি ভুবনেন্দ্র তরুণ সম্মেলন, তারা ওই জায়গাতেই উঠে এসেছি। হ্যাঁ, মানে নিজেদের চেষ্টা। নিজেদের চেষ্টায়। একদম। আর এই রাজ্যের সাংবাদিকদের বেতন দেওয়ার কারোর ক্ষমতা ছিল না। এখনো এই রাজ্যের সাংবাদিকরা রেগার চেয়ে কম মজুরি পায়। আমার কাগজটিতে আজকে 300-এর উপরে লোক কাজ করেন। আমার কাগজ, তারপরে টিভি, ডিজিটাল মিডিয়া, সব 300 লোক কাজ করে। আমি নিজে না খেতে পেলেও
আমি এতগুলি লোকের কর্মসংস্থান করতে পেরেছি, এটাই আমার একটা বড়। একদম, এটা একটা আপনার বিরাট তৃপ্তি। তা সরকারি চাকরি পেলেন না, কিন্তু আপনি মানে তখনই কি ভেবেছিলেন যে এরকম একটা কিছু করব, মানে একটা যেটা কিছু আমার করতে নিজস্ব? হবে, যেহেতু আমি চাকরি পাবো না, একদম। একটা কিছু করতে হবে। কি করতে হবে? পলিটিক্সে করবো না, কেন জেলে যে মুভমেন্ট করছি, অনশন করেছি, এই দিনেও আমি সরকারের বিরুদ্ধে গিয়ে সরকারের মানে যে কোনো কারণেই হোক আপনার রাজনীতির প্রতি মোহভঙ্গ হয়ে গেছে। মোহভঙ্গ হয়ে গেছে। আচ্ছা, তা সংবাদপত্র যখন আপনি মানে ভাবলেন যে হ্যাঁ আমি সংবাদপত্র তৈরি করব, এবং দৈনিক সংবাদপত্র তৈরি করা সত্যি একটা কঠিন ব্যাপার। কঠিন কাজ, হ্যাঁ, কোনো পুঁজি নেই তো ত্রিপুরায়। একদম। তো আপনি মানে এই যে সমস্যাটা, সেটা আপনি কিভাবে মানে অতিক্রম করেছেন? আজকে তো আপনি প্রতিষ্ঠিত, ওই জন্য জিজ্ঞেস অত্যন্ত করছি। কষ্ট করে অতিক্রম করেছি। আমাদের মনে হয় যে একবেলা রাতে ওরা খাবার জুটে নেই, বুঝছেন? এই কল্যাণীয় সাহায্য করেছে। হ্যাঁ, উনি সরকারি চাকরি করতেন, সত্যি সাহায্য কথা। করেছে অত্যন্ত। আর নিজে একটা সুবিধা ছিল কি, আমার কোনো এক্সট্রা কোনো খরচ ছিল না। তা আপনি মানে এই যে সংবাদপত্রটা তো আপনি যেভাবেই হোক, আমরা যতদূর জানি একটা ম্যাগাজিন দিয়ে বোধহয় শুরু করেছিলেন। সন্ধিকন তারা কলকাতায় করতো, আচ্ছা, আমরা এখানে, আমি আর পলাশ ঘোষ, আপনার নাম শুনেছেন? হ্যাঁ, নাম শুনেছি। শুনেছেন? পলাশ তখন ব্যারিস্টারি করে লন্ডনে। আচ্ছা, কিন্তু আমরা তখন 2-3 জনে মিলে তো নিয়ে একটা মিনি ম্যাগাজিন তৈরি করলেন। তা সেটা এটা করতে থেকে পলাশ চলে গেল, তারপর আরেকজনের চাকরিতে ঢুকে গেল, তাহলে কি করবো? আমি ওই কাগজটাকে উইকলিতে কনভার্ট করে নিলাম। আচ্ছা, তো তার মানে প্রথমে উইকলি, তারপরে daily, আস্তে আস্তে হ্যাঁ সেটা হলো। তা এই ক্ষেত্রেও তো আর্থিক ব্যাপারটা একটা ভীষণ রকম সমস্যা, কিন্তু যেটা হয় যে সরকারিভাবে বিজ্ঞাপন বা এইগুলো এটা নিয়ে পেলে পরে সরকারি বিজ্ঞাপনের বহু ঝামেলা, মানে এক করে শুরু থেকে শেষ অবধি এই চলছে। আপনার কথা থেকে বোঝা যাচ্ছে যে সংবাদপত্র টিকিয়ে রাখার জন্য কোথাও কোথাও হয়তো কম্প্রোমাইজ করতে হয়। এখন আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, এখন যে অবস্থা থেকে আমাকে হয়তো কেউ বলার সাহস পায় না, বা কারোর সাহস নেই ওটা বলা। এখন যে দিন আসছে, সেই দিনে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে, নাহলে আর সংবাদপত্রের রোজগারটা কোথায়? শুধু বিজ্ঞাপন, এছাড়া তো কিছু নেই। নিশ্চয়ই। আর ত্রিপুরায় যেটা প্রবলেম, সেটা হলো আপনার ন্যাশনাল বিজ্ঞাপন খুব কম আছে এখানে। আচ্ছা, আর আপনার ডিজিটাল মিডিয়া আসার পরে বিজ্ঞাপনের সিংহভাগ চলে গেছে ডিজিটাল মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া। ঠিক। এবং এই গত কোভিড থেকে শুরু এখন অব্দি 3000 টাইটেল বন্ধ হয়েছে এ দেশে, 3000 পত্রিকা বন্ধ হয়ে গেছে। ঠিক তাই। তা মানে আমি যেটা বলতে চাইছিলাম যে এই পত্রিকার যখন আপনি শুরু করলেন আর আজকের দিন আপনি তো পুরোটাই দেখেছেন, তা সংবাদপত্র সম্পর্কে আমাদের এই রাজ্যের মানুষদের ভাবনাটা কীরকম ছিল? মানে আমি বলতে চাইছি, আপনারা প্রথম যখন শুরু করলেন পত্রিকা বিক্রি করাটা কি সহজ ছিল? আমি আর ভূপেনবাবু আসার পরে তো কাগজ এই রাজ্যে শুরু হলো। করছি। এর আগে কেউ পয়সার পত্রিকা কিনতো না। আচ্ছা, আগরতলার বাইরে কেউ পত্রিকা দিত না। আমাদের যেমন 300 আকার আছে আগরতলা শহরে, হ্যাঁ, হ্যাঁ, এরকম ছিল না। এই আমরাই সেটা শুরু করেছি, পয়সা দিয়ে কাগজ কিনতে যেতে পারে, মানুষের মানসিকতা তৈরি করেছি। না তখন কি সর্বভারতীয় পত্রিকাগুলো আমাদের এই রাজ্যে আসতো না? না না, খুব কম। আচ্ছা, এই আনন্দবাজারটা তার যুগান্তরটা আসতো। আচ্ছা, আমরা কি করছি, আমি আর ভুবনবাবু চেষ্টা করি এটা, আমরা প্রতিটি গ্রামে কাগজ পাঠানো করছি। ট্রাক ওনার সিন্ডিকেট, বাস ওনার সিন্ডিকেটের সাথে আলোচনা করেছি, মিনি ট্রাক ওনার সাথে কথা বলে প্রতিটি গ্রামে পাঠানোর ব্যবস্থা। আচ্ছা, মানে বলা যায় শুরুটা এভাবে হয়েছিল। অত্যন্ত বেশি। আর আমি তো স্পেশালি বলতে পারি, যেহেতু নিজে সংগঠন করে এসেছি, হ্যাঁ, ত্রিপুরা সাংবাদিক সংঘের আমি ছিলাম জেনারেল সেক্রেটারি। এখন আমার একটা সুবিধা ছিল, ওই সাংগঠনিক কাজগুলো আমি করতে পারছি, করে দ্রুত কাজটা সারবে। এই ত্রিপুরার যদি মিডিয়া কিছু ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেটা আমার হাত ধরেই হয়েছে। তা আলোচনা পেশ করে আমি এলাম এই প্রতিষ্ঠাতা। আচ্ছা, বাহ। তো মানে এই যে এখন আপনার এই মানে পরিণত বয়সে এসে কখনো কি মনে হয় যে সংবাদপত্র জগৎটাকেই যে আপনি বেছে নিয়েছিলেন আপনার কর্মক্ষেত্র হিসেবে,
সেটা ভুল না ঠিক? ঠিক, এখন ঠিক মনে হয়। এখন ঠিক মনে হয়। কখনো কি ভুল মনে হয়েছিল? কখন যখন আর্থিক সংকট আসে আচ্ছা, তখন তখন মনে হয়েছিল। মনে হয়েছিল যে এটা আচ্ছা। ভুল হয়ে গেল। তা যখন দৈনিক পত্রিকা শুরু হয়ে গেল, আপনি যে আরেকটা জিনিস যেটা বলে রাখি আপনি, হ্যাঁ। যেখানে কোটি কোটি টাকার ব্যবসা আছে, হ্যাঁ, এই ভারতবর্ষে চিটফান্ড ব্যবসা আরম্ভ করেছি আমি সুমনকে। শুধু ত্রিপুরায় নয়, আমি দিল্লিতেও দরবার করেছি, এই ন্যাশনাল মিডিয়ার সাথে তো কথা বলেছি, যাতে এই রাজ্যগুলিতে এই হয়। আর চিটফান্ডে ছিল মেন বিজ্ঞাপনদাতা। আচ্ছা। যখন দৈনিক পত্রিকা হিসেবে আপনি শুরু করলেন, তখন কি মনের মধ্যে এরকম কোনো ব্যাপার ছিল যে আমি এর বাইরে যাব না, বা আমি এই কাজটা করব? একটা পলিসি পত্রিকা- নিয়ে হ্যাঁ, এসেছি। আমি সেটাই বলছি। একটা হলো আপনাকে বললাম, আমার যারা সবচেয়ে ভগবান যারা সাহায্য করছে, সেটা হলো আমি একটা এমন পলিটিক্যাল পার্টি করেছি যারা 100% অনেস্ট। আমি চারুবাবুকে পেয়েছি, কানু সান্যালকে পেয়েছি, অসীমকে পেয়েছি, মানে এটা আমার একটা গর্ব। আমি এই সমস্ত লোকদের সাথে মিটিং করেছি, স্টেট লেভেলে মিটিং করেছি। তার মানে মনের মধ্যে এই আদর্শটা গেঁথে ছিল। তা এখন এই যে আজকের আধুনিক সময়, এখন তো কত রকম সুযোগ সুবিধা হয়েছে, টেকনোলজির মানে সুবিধে পাওয়া যাচ্ছে, আগে আপনারা সেগুলো কিছুই পাননি। তা এখন এতটা হওয়ার পর, বা আমরা দেখি এই আগরতলা শহরে কত কত পত্রিকা চলছে, আপনার কি মনে হয় গুণগত মান কি বেড়েছে না কমেছে? পত্রিকার একটা কম্পিটিশন আছে, তো সবার মধ্যে নাই। পত্রিকার কম্পিটিশন আছে 2-3টা কাগজের মধ্যে। এটা মানে যে যারা বেস্ট তারাই বেঁচে থাকবে, বাকিরা বাঁচবে না। সৎভাবে কাগজ করার দিন চলে গেছে। সেটা বাইরে ন্যাশনাল বিজ্ঞাপন না থাকলে করা যাবে না। আমরা নিজেরও শঙ্কিত কাগজটা বাঁচিয়ে রাখতে পারবো কিনা। আপনি মানে এই যে যেটা হয় যে আমরা তো পত্রিকার কাছে আশা করি, সাধারণ মানুষ আমরা আশা করি যে পত্রিকায় একদম অথেন্টিক নিউজটা আমরা পাবো। তা অনেক সময় দেখা যায় যে পাশাপাশি 2-3টে পত্রিকায় একই নিউজ নানা রকমভাবে আসে। এবার পাঠকরাই কি বেছে নেন যে আসলে সত্যিটা কোনটা? নিশ্চয়ই 2-3টা নিউজ পড়ে বুঝবে। হ্যাঁ, আর আমাদের একটা প্লাস পয়েন্ট এখানে আছে, আমরা যা লিখি মানুষের বিশ্বাস করে। মানুষের একটা ধারণা আছে এই জায়গায় কোনো গণ্ডগোল চান্স নেই। আমাদের যারা কাজ করেন এখানে তাদেরকে বলা আছে যারা সত্যি এটি লেখে, আমাদের 0% অ্যাড করার দরকার নেই, মুখরোচক করার দরকার নেই, আমাদের বলা আছে যে এখন এই বিশ্বাসটা ত্রিপুরার মানুষের আছে। এই বিশ্বাসটা যারা আমরা ন্যাশনাল দিয়ে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সত্যি। একমাত্র সাংবাদিক ভারতবর্ষে যিনি পদ্মশ্রী অ্যাওয়ার্ড ডিনাই করেছে। আপনার জীবনের যা যা বললেন সংক্ষিপ্ত, আমরা যেটুকু শুনলাম, সেটা কিন্তু মানে এখন যারা সংবাদপত্র জগতে আসছে তাদের কাছে কিন্তু একটা মানে উদাহরণ হয়ে থাকতে পারে। তার কারণ হচ্ছে এই রাজ্যের ডেভেলপমেন্ট, মিডিয়া ডেভেলপমেন্টের আমাকে বাদ দিয়ে চিন্তা হতে হবে না এই জায়গাতে নিয়ে। কিন্তু আমি বলতে চাইছি যে এই ঘটনাগুলো যদি আপনি জানান, তাহলে বোধহয় যারা আজকে আসছে তারা হয়তো একটা শক্তি পাবে। তো কখনো ইচ্ছে হয়নি যে নিজের জীবন সম্পর্কে কিছু লিখবেন? আমি একটা পার্ট বের করেছি, ড্রোহকাল, সেকেন্ড পার্টটার কাজ চলছে। আচ্ছা, এইগুলি এসে যাবে অনেকগুলি ঘটনা। এই যে বিবেকানন্দ বাবুর কথা, যেমন সেটা কাস্টোডিয়ান পাবলিক ইন্টারেস্ট, আমি এখনও সেই কাস্টোডিয়ান হিসেবে কাজ করতে চাই। এবং আমি তো ত্রিপুরা ইউনিভার্সিটির ইয়েটা পড়াতাম, মিডিয়া সায়েন্সটা আমি পড়াতাম আচ্ছা, সেন্ট্রাল ইউনিভার্সিটি। আমার যারা ছাত্র ছিল কেউ বেকার নেই, এরা দেশ বিদেশের সবাই চাকরি করছে। বাহ, এটা আপনাকে একটা আলাদা তৃপ্তি আমার দেয়। তৃপ্তি দিয়েছে। আমাদের সবচেয়ে ভালো লাগে, বিদেশ থেকে একটা ছেলে ফোন করছে, স্যার আমি আছি এখন এই কাগজে চলে যাচ্ছি। বাহ, এমন ভালো লাগছে যে আমার ছাত্রটা এখন বিদেশেও সত্যি। ইয়ে করছে। তা মানে এখন যেটা আমরা দেখছি যে মানে সোশ্যাল মিডিয়া বা ডিজিটাল দুনিয়াটা তো অনেক এগিয়ে অনেক গেছে। এগিয়ে গেছে। তা এর সঙ্গে কম্পিটিশন করে মানে পত্রিকাগুলোকে টিকে থাকতে হচ্ছে। এই তো এখানে পরে আমরা দেখবেন এখানে মেশিন, ফ্যাক্স মেশিন পড়ে আছে, টিল প্রিন্টার করা মেশিন পড়ে আছে। আমরা রাত 2টা অব্দি বসে থাকতাম, টেলিপ্রিন্টের লাস্ট খবর কি আছে কোথায় গেছে সেটা এখন দেখে দেখি না। এখন কোনো একটা খবর হলে 1 মিনিটের মধ্যে আপনি মোবাইলে দেখে বলতে পারবেন। ঠিক। এই ডিজিটালে এই প্লাস হয়েছে, যেটা আমাদের সেই ছিল। হ্যাঁ, না তো সেটা তো আগের কথা। এখন তাহলে কি মানে দৈনিক পত্রিকা বা এমনি মানে নিউজ জগতে যারা রয়েছেন তারা এটার মোকাবেলা কিভাবে করছেন? আমরা যেটা করছি, আমরা একটা টাইম আছে, রাত্রে একটা নিউজ দেবো, একটার পর একটা নিউজ দেবো। আচ্ছা,
আমরা একটা অব্দি লাস্ট, আমাদের তো নিউজ এজেন্সি আছে 2-3টা, একটা অব্দি লাস্ট দেখে যাই, কি থাকে একটা মধ্যে কিছু ঘটনা থাকে, এটাকে ইনক্লুড করি। ঠিক, হ্যাঁ, আমি অনেকের কাছে দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে যে খবরগুলো আসছে, অনেকে কিন্তু অপেক্ষা করে থাকেন যে পরদিন ভোরে পত্রিকাটায় দেখব এর ডিটেলসটা। সোশ্যাল মিডিয়ার উপর নির্ভর করা খুব মুশকিল এখন। হ্যাঁ, কাদের হাতে সোশ্যাল মিডিয়া? তো এখন আপনি 5,000 টাকাটা টেলিফোন কিনতে পারলে সোশ্যাল মিডিয়া করা যায়। আমার ড্রাইভার আছে যে, সেও সোশ্যাল মিডিয়া করে, বুঝছে? সত্যি তাই। হ্যাঁ, মানে এই মিডিয়াকে কি করে কাজে লাগাতে হয় সেটা না জেনে যারা এটা করছে, সেটা একটা বিপজ্জনক দিক নিশ্চয়ই। তা এই যে মানে দীর্ঘদিন ধরে ত্রিপুরা রাজ্যের সংবাদপত্র জগৎকে আপনি একেবারে মানে নিজে দেখেছেন, নিজে তার সঙ্গে যুক্ত থেকেছেন, নিশ্চয়ই এর মধ্যে সুখের মুহূর্ত রয়েছে। আবার সত্যি ভালো লাগছে। আমি যে সারা জীবন পরিশ্রম করলাম, পরিশ্রমটা আমার কাছে সার্থক লাগে। আমি আপনার অল ইন্ডিয়া রেডিওতে সবসময় ত্রিপুরা অ্যাসেম্বলি কভার করতাম, অ্যাসেম্বলি আচ্ছা, ইয়েটা করতাম। দূরদর্শন হওয়ার পরও এটা আমি করেছি। তো এগুলো আপনাকে মানে আপনার এক একটা সুখের মুহূর্ত। দীর্ঘদিন ধরে যে আপনার নিজের পত্রিকাটা, সেটার ক্ষেত্রে আপনি কোন জায়গাটায় মানে একেবারে কঠোর যে আমি এই জায়গা থেকে কোনোভাবেই সরব ওই যে না? বললাম, পাবলিক ইন্টারেস্টের বাইরে আমি কোনো কাজ করি না। সেটা অনেক রকম পেশা আছে, অনেক রকম, এগুলি কোনটাই আমাকে মাথা নোয়াতে হবে। এটা শুনে সারা দেশে এই একটি মাত্র কারণে সারা দেশে আপনার চিটফান্ড বন্ধ হয়ে গেল, হাজার হাজার কোটি টাকা খেলা হয়ে গেল। তাদের কি মানে উদ্দেশ্য ছিল যে বিজ্ঞাপন দিয়ে যাব কিন্তু আপনারা কিছু লিখবেন না? না, অন্য কাগজ তো বিজ্ঞাপন পেত, আচ্ছা, নগদ টাকার বিজ্ঞাপন, আমরা বিজ্ঞাপনটাও ছাপতাম না। যেহেতু এটা বিরোধিতা করে এসেছি, আমি জানি কি কী হচ্ছে, কি আমরা বিজ্ঞাপন ছাপতাম না। চিটফান্ড নিয়ে যারা বাড়াবাড়ি করছে সবাই কিন্তু এখনো জেলে। হ্যাঁ, সেগুলোর নামগুলো তো আমরা দেখতেই পাই। খুব ভালো লাগলো আপনি মানে অকপটে বর্ণনা করেছেন কি কি ঘটেছে, কি কি আমি হয়েছে। আপনাদের সাথে যুক্ত, কিন্তু ত্রিপুরায় যেদিন শুরু হলো, হ্যাঁ, আকাশবাণী তো শুরু করে দূরদর্শন অব্দি সবই আপনাদের সাথে আমি আছি যুক্ত। আমার বন্ধু ছিল হেমন্ত বেজবরুয়া। ভালো, হ্যাঁ, উনি আমরা জানি এই নামটা, ভালো। হেরম্ব বেজবড়ুয়া। তা যাই হোক, আমরা কথায় কথায় অনেক দূর এগিয়ে এসেছি। এখনো মনে এমন কোনো স্বপ্ন আছে কি যে এই কাজটা আমি করব? হ্যাঁ, আপনি বর্ষিয়ান একজন মানুষ, হ্যাঁ, কি স্বপ্ন দেখেন এখন? ন্যায়ের পথে চলার জন্য যতক্ষণই যাই, যত জায়গায় মিটিং করি, এই কথাটি বলে আসি। আমার বিবেক আছে যাতে আমি সৎ থাকতে পারি। আমরা যারা সনাতন ধর্মপন্থী, আমরা বিশ্বাস করি ভগবানে, ভগবানের কাছে যাতে গিয়ে কোনো জবাব না দিতে হয় যে এই কাজটা আমি করছি। কেন আমরা যাই, তো যদি আমরা খারাপ কিছু করি কেন অর্থের জন্য করব? আমি তো অর্থ নিয়ে যেতে পারবো না, যাওয়ার সময় তো অর্থ আমার টাকাটাও কেটে রেখে দেবে, তাই আমি কেন, আমি এটা বলি বিভিন্ন জায়গায়। সত্যি মানে এই যে আপনি যে কথাটা বললেন, এই বোধোদয় মানে জীবন আপনাকে সেটা শিখিয়েছে। জীবন শিখিয়েছে। হ্যাঁ, এবং আমার মনে হয় যে বাকি যারা রয়েছেন তাদের ভেতরেও এই বোধটা যখনই জাগবে, তখন হয়তো এই যে অন্যায় বা এই প্রতিবাদ করার এগুলো প্রয়োজনই আর হবে না। আমরা এতক্ষণ কথা বলছিলাম, আজকের অনুষ্ঠানে আমরা যাকে আমন্ত্রণ জানিয়েছিলাম, সংবাদপত্র জগতের একটি বিশিষ্ট নাম শ্রী সুবল দে মহোদয়কে। আমরা তার সঙ্গে দীর্ঘক্ষণ আলাপচারিতার মধ্য দিয়ে এই রাজ্যের সংবাদপত্র জগতের একটা পরিপূর্ণ চিত্র পেয়ে গেলাম। সেই সঙ্গে পেয়ে গেলাম একজন ঋজু এবং ন্যায়ের পথে চলার জন্য মানসিকতায় উদ্বুদ্ধ একজন ব্যক্তিত্বকে। তাকে আমরা প্রণাম জানাচ্ছি এবং এই কথা বলে তার সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো দিনগুলি অনুষ্ঠান এখানেই শেষ করছি। নমস্কার।